হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার এমএস ফ্যামিলি পরিবারের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। যাই হোক, তো সকালবেলা কি দেখছো বলো তো? সকালবেলা দেখছো হচ্ছে আমি স্নান টান করে চলে এসেছি জামা কাপড় মেলতে। কি জ্বালাতন! এটা স্নানের আগে করতে পারতাম, স্নানের আগে জামা কাপড়টা মেলতে পারতাম। স্নান করে উঠে জামা কাপড় মেলতে এসেছি, কী দরকার ছিল? ঠান্ডা শরীরটাকে গরমের মধ্যে ঘেমে টেমে স্নান করে একাকার অবস্থা। আজকে যা গরম পড়েছিল না বন্ধুরা, বাপরে বাপ, ওরে বাবারে বাবা, আজকে প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড, মানে সকাল থেকে আজকে ওয়েদার জাস্ট মানে কিছু বলার নেই। তো যাই হোক, সমস্ত নাইটি আর কুর্তি এগুলো সব এই দড়িতে মেলে নিলাম, যেগুলো বড় বড়, বুঝতে পারলে, আর ছোটো ছোটোগুলো ওই র্যাকে মেলে নিয়েছি, মানে ওই স্ট্যান্ডে। সেটা আর তোমাদের সাথে ভিডিওতে শো করিনি, অফ ক্যামেরায় মেলে নিয়েছি, ঠিক আছে। আর একটা বেডশিট কেচেছিলাম, তো সেই বেডশিটটা আমার মেলার জায়গা হয় না এই জানলা ছাড়া, তো এই জানলাতেই মেলতে হয় অগত্যা। এটা যদি আমি অন্যরকম জানলা করতাম তাহলে আমি ভগবান জানে বেডশিট কোথায় মেলতাম। না, তাহলে হয়তো ছাদে তখন আরেকটা দড়ি টাঙানোর ব্যবস্থা করতে হতো। যেহেতু আমার এখানে হয়ে যাচ্ছে, তাই ছাদে একটা দড়ি আর ওই আমার স্ট্যান্ড আছে, ওতেই আমার হয়ে যায়। তো যাই হোক, জামা কাপড়টা মেলে নিচ্ছি এখন, সমস্ত জামা কাপড় মেলে নিয়ে তারপরে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। আজকে কিন্তু বেলা করে উঠলে হয়নি, যেহেতু আজকে থেকে মেয়ের স্কুল, মানে পরীক্ষা শুরু মেয়ের আজকে থেকে। তো আজকে ইংলিশ পরীক্ষা ওর, তো তার জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। আর ম্যাডাম কিন্তু মেয়েকে পড়াতেও চলে এসেছে। যাই হোক, দেখো গাছ থেকে ফুল তুলে নিয়েছি, কত ফুল ফুটেছিল গাছে। দেখো ওয়েদারটা আস্তেই আস্তেই চেঞ্জ হবো হবো ভাব, একটুখানি মনে হচ্ছে না রোদটা গেছে গেছে, হ্যাঁ রোদটা একটু যাবে আস্তে আস্তে। যাই হোক, তো দেখো বন্ধুরা, ঠাকুরকে সুন্দর করে গুছিয়ে আমি পুজো দিয়ে নিয়েছি, সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। কি সুন্দর আজকে কত ফুল ফুটেছিল আমার গাছে। আজকে বলে নাই যে গরমকাল পড়ে গেছে, তো এখন আমার গাছ ভর্তি হয়ে যায় ফুলে। শীতকালে কিন্তু আমি এত ফুল পাই না, জানো তো, কিন্তু গরমকালে প্রচুর ফুল ফোটে আমার গাছে। যাই হোক, চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। সবার আগে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতে দেখো আলু সেদ্ধ দিয়েছি। না না, ঘি আলু সেদ্ধ দিয়ে আমার মেয়ে ভাত খেয়ে স্কুল যাবে, তাহলেই হয়েছে, বলেই দিয়েছে। আমি কিন্তু ঘি আলু সিদ্ধ ভাত খাবো না। তো এই যে এখন ঢ্যাঁড়স আলু কেটে নিয়েছি, দেখো ঢ্যাঁড়স আলু ভাজা করব মেয়ের জন্য। আর ওই আলুটা দিয়েছি কেন বলো তো? আলু ভাতে মাখবো। আলু ভাতে মাখলে পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে ও খায়, আর কিন্তু ঘি আলু সিদ্ধ ভাত খাবেন না। কী জ্বালাতন! যাই হোক, তো এখন রান্না বান্না করছি, সকালের রান্না মানে ঢ্যাঁড়স আলু ভাজা করছি, তার সাথে আলু ভাতে মাখবো। তারপরে মেয়েকে আমি খাইয়ে আগে স্কুলে পাঠাবো টাইম মতন, তারপরে ও স্কুলে চলে গেলে তারপরে না হয় দুপুরের একটা পদ তো করতেই লাগবে, মাছের ঝোল করব, ঠিক আছে। তো চলো রান্না করছি, দেখতে থাকো। আর হচ্ছে মেয়ে ওদিকে পড়ছে ম্যাডামের কাছে, ছুটি হবে তারপরে হচ্ছে স্নান টান করবে, খাবে। আর সোমনাথকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ফল দিয়েছিলাম, টক দই দিয়েছিলাম, ছাতু দিয়েছিলাম, দুধ দিয়েছিলাম, তো এইসব আর কি। তো চলো, এই যে ঢ্যাঁড়স আলুটা দিয়ে দিয়েছি তেলের ওপরে, তারপরে দিয়ে দিলাম নুন আর হলুদ দেব, দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আরও কত কাজ থাকে সংসারে, সেইগুলো করতে হবে। আর মাছটাও বের করে রেখেছি ফ্রিজ থেকে, আজকে রুই মাছ রান্না করব দুপুরবেলা, ঠিক আছে। এই যে দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ঢ্যাঁড়স আলু ভাজা করে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আর এখানে হচ্ছে এই যে এই ফ্রিজ থেকে বলতে যাচ্ছিলাম, হাঁড়ির ভেতর থেকে আলু বের করে নিয়েছি, দিয়ে এই যে পেঁয়াজ তেল নুন লঙ্কা দিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে মাখবো। আর মেয়ের ছুটি হয়ে গেছে, মেয়ে স্নান করতে চলে গেছে। আর এই যে মেয়ে স্নান করে ঘরে আসার পর তারপরে এই যে মেয়ের ভাত বেড়ে নিয়েছি। এবার মেয়ে কিন্তু খুব আনন্দ করে শান্তি করে ভাত খেয়ে স্কুলে যাবে। তো এই যে দেখো বন্ধুরা, মেয়েকে নিয়ে চলে এসেছি বাইরে, আর সোমনাথ ব্যাগটা নিয়ে বাইরের দিকে যাচ্ছে। বোর্ড দিয়েছি, পেন্সিল বক্স দিয়েছি, জলের বোতল দিয়েছি, আর একটা রুমাল দিয়েছি, আর ইংলিশ বই খাতাটাও দিয়ে দিয়েছি। যদি ম্যাডাম আসার আগে একটু সময় পাই তাহলে চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে। তো চলো মেয়েকে এখন ওই জুতোটা পরাবো, তো জুতোটা ওয়াইপস দিয়ে মুছে নিচ্ছি। আর ওয়াইপস দিয়ে মুছলে না জুতো একদম নতুন হয়ে যায়, টেরও পাওয়া যায় না কি দরকার জুতো কাচার পরিষ্কার করার। ওয়াইপস দিয়ে মুছলে পরে মনে হয় যেন নতুন জুতো, এরকম একটা ব্যাপার। কত সহজ হয়ে গেছে না আমাদের জীবনযাত্রা। তো চলো মেয়েকে এখন রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু আমাকে দুপুরের রান্না বসাতে হবে, কারণ আমার মাথায় একটা চাপ আছে, শুধু দুপুরের রান্না না, আমার গতকালকের ভিডিওটা এডিট করতেও বসতে হবে। তো রান্না আর এডিট দুটো একসাথে হবে না, আজকে আগে রান্নাটা করে নেবো। রান্না বান্না করে রান্নার কাজ পুরো কমপ্লিট করে তারপরে আমি গিয়ে এডিট করতে বসবো।
এই যে দেখো বন্ধুরা, আলু বের করে নিয়েছি, মানে আলু বের করে নিইনি, আলু কেটে নিয়েছি। আর এই যে মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো এখন বুঝতেই পারছো আলু দিয়ে হবে হচ্ছে রুই মাছের ঝোল। তো এই যে দেখো আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। আর আজকে আমার ননদকেও আমার কাছে খেতে বলেছি। আসলে আজকে হচ্ছে একাদশী, আর একাদশীর দিন আমার শাশুড়ি ভাত খায় না। তো তার জন্য ননদকে বলেছিলাম যে তোর একার জন্য রান্না করতে হবে না, তুই আমার কাছে খেয়ে নিবি। তো বোন আমার কাছে খাবে। এবার শুনে তো মনটা খারাপ হয়ে গেল যে বোন আজকে বাড়ি যাবে, কাঁচরাপাড়া চলে যাবে আজকে। তো ও আসবে আবার রবিবার। আসলে ওর ছেলের পরীক্ষা চলছিল, ওরা যাবে রবিবার দিন আসবে। ও যখন থাকে না, তো সেখানে ও মাঝে মাঝে যাই সপ্তাহের শেষে শেষে। তো যখন যাই আমার মনটা খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, ও আসবে আবার সেই রবিবার, তারপর আবার দেখা হবে, কথা হবে। তো বোন আসবে দুপুরবেলা খেতে। ও ছেলেকে বোনে স্কুল থেকে আনতে গেছে। আজকেই লাস্ট ক্লাস হবে বোধহয়, তাও কালকে থেকে ছুটি। তো যাই হোক, তো দেখো এই যে এখানে আলুটাকে আমি নেড়ে নিচ্ছি, মাছটাকে ভেজে তুলে নিলাম, তেলের ওপরে দিয়েছি গোটা জিরে আর হচ্ছে আলু দিলাম। তো আলুটা দিয়ে এবার নুন হলুদ আদা বাটা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর টমেটো দিয়েছি কুচি কুচি করে কেটে, টমেটো দিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। তো ভালো করে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো, হয়ে যাবে। মাছটা দিয়েও একটুখানি হালকা করে কষিয়ে নেব, দিয়ে মাছের ঝোল নামিয়ে নেব, ঠিক আছে। আর ওদিকে আলু ভাতে মাখাও থাকলো, আর তার সাথে হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজাও থাকলো। ওগুলো বোনকে দেবো একটু একটু করে পাতে পাতেও, অবশ্য ঢ্যাঁড়স খায় না। যাই হোক, আর ওদিকে বোন আবার ছানার তরকারি করেছিল। যেহেতু আমার শাশুড়ির আজকে নিরামিষ, তো রুটি খাবে, রুটি আর তরকারি, ছানার তরকারি খাবে। তো ননদ আবার সেই রান্নাটাও করে দিয়েছে আমার শ্বশুর শাশুড়ির জন্য। তো ও ছানার তরকারি নিয়ে এসেছিলো ওর দাদার জন্য, আমার জন্য। তো সেগুলো আমরা খেতে বসে আবার একটু একটু করে খেয়েছি, ঠিক আছে। রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে তারপরে চলে এসেছি ছাদে। আর প্রচণ্ড মানে মেঘ করেছে, প্রচণ্ড মেঘ, মানে এক্ষুনি বিরাট জোরে বৃষ্টি নামবে, বিরাট জোরে সাংঘাতিক বৃষ্টি। তো জামা কাপড়গুলো ঝটপট করে তুলে নিলাম। আর জামা কাপড় তুলতে এসে আমি একটা বুদ্ধি বের করলাম। সেটা হচ্ছে আমার কমেন্ট বক্সে আমার একজন পরিবারের বন্ধু কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি বেলি ফুলগুলোকে তুলবে, তুলে একটা পাত্রের মধ্যে জল ঢেলে বেলি ফুলগুলোকে রেখে দেবে, তারপর দেখবে কি সুন্দর গন্ধ হয়ে যাবে তোমার বেডরুমে। তো আমাকে একজন এই কমেন্টটা করেছিলে, অসংখ্য ধন্যবাদ এই কমেন্টটা করার জন্য। তো আমি দেখো তোমাদের কথা মতো ফুলগুলোকে তুলে এনে জলের মধ্যে করে রেখেছি। আমার কাছে এই সুন্দর কাচের বয়ামটা ছিল, তো এর মধ্যে রেখেছি। বয়াম বললাম কেন, বাউল হবে। যাই হোক, তো এই কেমন লাগছে বলো। সোমনাথ তো দেখে খুব খুশি হয়েছে, বলছে দারুণ আইডিয়া বের করেছো। যাই হোক, তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য। আর এই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক। তো আমরা এখন খেতে বসবো, তো সে কারণেই তোমাদেরকে দেখালাম। বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে এখন, বিশাল বৃষ্টি। আমি ভিডিও করিনি বৃষ্টির কোনো, ভুলে গেছিলাম। আসলে এত নাজেহাল অবস্থা, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমার ননদ ছাতা মাথায় দিয়ে। আমি বললাম তাড়াতাড়ি আয়, খাবি তো, খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। ওর আবার ইনসুলিন নেওয়ার পরেই খেতে লাগে, ইনসুলিন নেওয়ার পরে 1 মিনিটও লেট করতে পারে না খেতে বসতে। তো ইনসুলিনটা নিয়ে ও বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে চলে এসছে। আর তার মধ্যে হয়ে গেছে কারেন্ট অফ। এমার্জেন্সি ছিল অবশ্য, এমার্জেন্সি জ্বালিয়ে আমরা খেতে বসেছি। তো এই যে দেখো আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি সমস্ত পদ নিয়ে। ও খেয়ে উঠেই তারপরে কিন্তু বেশিক্ষণ বসতেও পারবে না, ও ট্রেন ধরবে, ট্রেনে করেই যাবে বাড়ি, ঠিক আছে। তো যাই হোক, বেশ কিছু মানুষের দেখছি, মানে বেশ কিছু মানুষের না, একজনের আছে যে আবার আমার সাথে আমার ননদের মিল দেখে তার জ্বলে পুড়ে মানে একেবারে খাঁক হয়ে গেছে। তো এটা হয়, কেউ যখন তার ননদের ভালোবাসা পায় না, তখন অন্য কেউ যখন দেখে ননদ বৌদিকে ভালোবাসছে, তখন ওরকম হয়। ওটা নিয়েও তোমরা এত চিন্তা করো না, ঠিক আছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, সারাদিন পর আসলাম তোমাদের সামনে, কথা বলছি। সারাদিন ব্যাক ক্যামেরায় কোনো রকমের শ্যুট করেছি, বেশি একটা ভিডিও করিনি সারাদিন। বৃষ্টি পড়ছে টুপুর টাপুর টুপুর টাপুর। যাবো চা খাবো আর বাইকে তেল ভরবো, চলো। আমাদের চা খাওয়া কমপ্লিট, এবার বাইকে তেল ভরতে হবে, তারপরে হচ্ছে বাড়ির দিকেই যাবো। বেশি একটা ঘুরবো না, বেডশিটের শর্ট ভিডিও বানাতে হবে। ওলে বাবালে, এটা কি এটুকুটুকু কাঁঠাল, ছোট্ট। এটা কি বড় হতো? না না, এ বড় আর হতো না।
এবার ছোটটাই ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা, বা ছোটগুলো ভালোই, নতুন প্রথম প্রথম খাবো নতুনত্ব, ছোট ছোট কাঁঠাল। হ্যাঁ তুমি নিয়ে যাবে কিন্তু অর্ধেক, এত লাগবে না আমাদের ঘরে। ননদ খাবে কটা, আমি খাবো, মেয়ে সোমনাথ, লাগবে না অত। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 8:45 বাজে। সোমনাথ গেছে হাঁটতে, ও হাঁটতে গেছে অনেকক্ষণই, বাড়ি আসার টাইম হয়ে গেল, প্রায় 40 মিনিটের ওপরে হয়ে গেছে ও হাঁটতে গেছে, তো এখনও বাড়ি আসেনি। আর মেয়ের ম্যাডাম এইমাত্র পড়িয়ে গেল, ওকে এইমাত্র ছুটি দিল, আর ওকে হোমওয়ার্ক করতে দিয়ে গেছে, তো হোমওয়ার্ক করছে। সোমবার দিন অঙ্ক পরীক্ষা, মাঝখানে 3 দিন ছুটি আছে, তো এখন এই 3 দিন ছুটি অঙ্ক করবে ও। আর হচ্ছে আমি এখানে বেডশিটগুলোর কভার খুলে রেডি করলাম, সোমনাথ বাড়িতে আসলেই আমি এই বেডশিটগুলোর শর্ট ভিডিও করব। ওই আইফোনে করি তো, ওই জন্যই ওয়েট করছি। আর সোমনাথই ধরে দেয় ক্যামেরাটা, আইফোনে শ্যুট হয়, তো আসুক ও, তারপরে নাইটি বলছি, বেডশিটের শর্ট ভিডিওটা করে নিই, ঠিক আছে? তারপরে আবার বিজনেস ফোনটা খুলতে হবে। আরে ফোনটা আজকেও দোকানে নিয়ে যাওয়া হলো না, কালকেও নিয়ে যাওয়া হলো না, ভুলে গেছি, আজকেও নিয়ে যাওয়া হলো না। এখানে আছে রে মা, ওইখানে ফোনটা আছে, বিজনেস ফোনটা ওইখানে। ঠিক আছে ছাড়, পরে দেখছি। ওই ফোনের পিছনের দিকে পুরো কভারটা ভেঙে গেছে, মানে ফোনের ব্যাক কভারের কথা বলছি না, ফোনের যে ফোনটাই ভেঙে গেছে পেছন দিকটা। যখন তখন কিছু একটা একেবারে অফ হয়ে গেলে ব্যাস গেল, অর্ডার ফর্ডার কী আসছে না আসছে জানতেও পারবো না, কিছু করতে পারবো না, বিশাল বিপদে পড়ে যাব। সমস্ত কিছু ফেলে ওটাই আমাদের সবার আগে করা উচিত, সব কাজ ফেলে, আর সেটাই মাথার থেকে আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরে আসছি। আগে জানলে চেঞ্জ করে নিতাম, দিয়ে নাইটি ফাইটি পরে তারপরে বেরোতাম। আমি ওই ব্যবসার রিলস করব বলে আমি চেঞ্জ করিনি, আমি ভাবছিলাম যে কুর্তি পরে আছি, কুর্তি পরে তাহলে ব্যবসার রিলসটা করে নিই। এবার ব্যবসার রিলসটা শেষ করে সবে অর্ডারগুলো তুলছিলাম বিজনেস ফোনে, অর্ডারগুলো তুলতে তুলতে তারপরে ওই এমদা ফোন করলো, এমদা বললো যে এই সোমনাথকে নিয়ে এখন প্র্যাকটিসে বেরোবে। ওই আজকে এমদা সারাদিন বাড়ি ছিল না, এমদার কলকাতায় গেছিলো ভাড়া মারতে, কলকাতায় ভাড়া ছিল, ওই জন্য এমদা বাড়ি এসছে বিকেল 5টা-6টার সময় বাড়ি এসছে কলকাতায় ভাড়া পেরে। তারপরে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তারপরে এমদা আবার এখন সোমনাথকে নিয়ে বেরোবে। এমদারও খুব পরিশ্রম করছে, কিন্তু অনেকটা করছে মানুষটা আমাদের জন্য। যাই হোক চলো, তো আমি ভাবছিলাম কালকে বেরোয়নি, সোমনাথ যখন প্র্যাকটিসে বেরিয়েছিল, ভাবলাম আজকে তাহলে বেরোই, এবার চেঞ্জ করে নিলে আরামে বসতাম। আমি একবার সেই ড্রেস গাড়ি থেকে তো বেরোনোর কোনো ব্যাপার নেই। চলো, আজকে আমার খুব আনন্দের একটা দিন, কারণ সোমনাথ হাই রোডে গাড়ি তুলেছে, আর ও একাই চালাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, পাশে আমদা বসে আছে। কোনো প্রবলেম হলে আমদা যাতে সাপোর্ট দিতে পারে, কোনো ভুল হলে যাতে আমদা বলতে পারে, সে কারণে কিন্তু আমদা পাশে বসে আছে, আর সোমনাথ গাড়ি চালাচ্ছে, হাই রোডে গাড়ি তুলেছে। আমার বুকের মধ্যে বুকের মধ্যে ধক ধক করেনি, ফালতু মিথ্যে কথা বলবো না, কারণ আমদা ছিল তো সাথে, আমদার সাথে না থাকলে খুব বুকের মধ্যে ধক ধক করতো, কিন্তু আমদার সাথে আছে বলে বুকের মধ্যে ধক ধক করেনি। তো যাই হোক, তো আমরা এখন হাই রোডে উঠেছি। ও কিন্তু রানাঘাট থেকে পুরো শান্তিপুর পর্যন্ত একাই গাড়ি চালিয়েছে, আবার শান্তিপুর থেকে রানাঘাট একদম আমাদের বাড়ির গ্যারেজ পর্যন্ত ও কিন্তু একাই গাড়ি চালিয়েছে। 1 সেকেন্ডের জন্য কিন্তু আমদাকে চালাতেও হয়নি বা কিছু করতেও হয়নি, আমদা শুধু কোনো প্রবলেম হলে বলে দিচ্ছিল, কোনো ভুল হলে বলে দিচ্ছিল। ঠিক আছে, তো আমার তো ভীষণ আনন্দ লেগেছে। তো এই তো 15-20 দিন খুব জোর, তারপরে হয়তো সোমনাথ জোরেই চালাতে পারবে, আর আমদার সাপোর্টও লাগবে না, তো ভীষণ আনন্দ হচ্ছে। তো কেমন ফিল হচ্ছে? চালাক, ডিস্টার্ব করবো না। প্রথম তো সোমনাথ একটু আস্তে আস্তেই চালাচ্ছিল গাড়ি, আমদা বারবার করে বলছিল আস্তে, একদম আস্তে, একদম আস্তে, একদম আস্তে, যেহেতু একদমই প্রথম, তো সে কারণে আর কি। হাই রোডে এরকম এতটা জার্নি, রানাঘাট থেকে শান্তিপুর কম কথা নয় কিন্তু। তো যদিও বাইকে আমাদের 40 মিনিট লাগে, সেটা আমাদের গাড়িতে আরও কম সময় লাগার কথা, কিন্তু যেহেতু আস্তে চালাচ্ছিল আমাদের অনেকটাই সময় লেগেছে। তো বাড়ি ফিরতে ফিরতে অনেক লেটই হয়ে গেছিলো। তো এই যে দেখো আমার মেয়ে আমার কোলে শুয়ে শুয়েও কিন্তু ঘুমায়নি, হ্যাঁ, ও তাকিয়ে তাকিয়ে জানলা দিয়ে বাইরে দেখছে আমার কোলে শুয়ে শুয়ে।
যাই হোক, খুব আনন্দ হচ্ছিল, খুব মজা হচ্ছিল, আর ভীষণ ভালো লাগছিল যে সোমনাথ গাড়ি চালাচ্ছে। যাই হোক, দেখো শান্তিপুর থেকে ঘুরে কিন্তু আমরা রানাঘাটে ঢুকেও গেছি, আর এখনও আমাদের বাড়ির গলির মধ্যে গাড়ি ঢোকাবে। একজনা ভিডিওতে বলছিল যে আমাদের বাড়ির গলি খুব ছোট, সেখানে গাড়ি ঢুকবেই না, এরকম একটা কথা বলছিল। না, আমাদের বাড়ির গলিতে কিন্তু অবশ্যই গাড়ি ঢোকে, সেটা আমি নিজেও দেখেছি, আগেও ঢুকেছে, এখনও ঢোকে, ভবিষ্যতেও ঢুকবে। আমাদের বাড়ির গলিতে কিন্তু গাড়ি ঢোকে, ঠিক আছে। এবার গাড়ি আমাদের বাড়িতে রাখার জায়গা হচ্ছে না সেটা পরের কথা, জায়গা বের করলেই জায়গা হবে, কিন্তু আমাদের বাড়ির গলিতে গাড়ি ঢোকে না, এটা কিন্তু মানে ভুল কথা। আমাদের বাড়ির গলিতে কিন্তু গাড়ি ঢোকে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমাদের বাড়ির পাশেই রাখা হবে, ওখানে একটা ব্যবস্থা করা হয়েছে, তো দেখতেই পাবে তোমরা সেখানে। তো চলো বন্ধুরা, এরপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, তারপরে বেডশিটের রিলস ছেড়েছি একটু আগে, তো তারপরে বিজনেস ফোনটার চার্জ শেষ হয়ে গেল, ফোন সুইচ অফ হয়ে গেল, তো বিজনেস ফোনটা এখন চার্জে দিতে হবে আমাকে বাড়িতে গিয়ে, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে তারপরে তোমাদের বেশ কিছু অর্ডার পড়েছে, ওগুলো তুলতে হবে, ঠিক আছে বন্ধুরা। এখন এখানেই থাকবে গাড়ি। আমাদের বাড়ি থেকে কোথায় বলো তো? আমাদের বাড়ি হচ্ছে ওইটা, এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে। ছোট মাদের ঘর সামনে, ছোট মাদের ঘরের পরে ওই যে ওটা আমার ঘর। কেমন হলো বলো জায়গাটা? এই যে দোকান, যে দোকানে আমি মুদিখানার জিনিস মাঝে মাঝে নিই, সেই দোকানের জমি। আমার ঘর থেকে দেখা যাবে গাড়িটা, এটাই চেয়েছিলাম, যাতে আমার ঘর থেকে গাড়িটা দেখতে পাই, বুঝতে পারলে। চ মা, বাড়ি যাই। তো বন্ধুরা, বাড়িতে আসলাম, বাড়িতে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম। রাত্রির 11টা বাজে, মানে 11টার সময় বাড়ি ঢুকেছি রাত্রির। তারপরে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করলাম, বিছানা টিছানা করলাম, সব কিছু কমপ্লিট করে এই ওপরের ঘরে আসলাম। প্রতিদিন রাতে শোয়ার আগে একবার করে ওপরের ঘরে আসবোই, মানে সারাদিন তো আসতেই লাগে টুকটাক অনেক কাজে, পুজো দিতেই আসতে লাগে সবচেয়ে বড় কথা, কিন্তু রাতে শোয়ার আগে একবার করে আমি আসি, ভিডিও এডিট করার জন্য আসি। ব্লগিংটা এই ওপরে বসেই এডিট করি, নিচে এডিট করতে খুব প্রবলেম হয়, মেয়ে, জনি, সোমনাথ সবাই থাকে, প্রবলেম হয়, তাই ওপরটা পুরো নিরিবিলি, তো ওপরে এসে এডিট করতে ভালো লাগে। যাই হোক, তো এখন ভিডিওটা শেষ করতে এসেছি। আর আজকে দেখছি ইউটিউবে খুব শোরগোল উঠেছে, সবার মানে একটা মনের মধ্যে সংশয়, তাহলে কি মন্দিরা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে আমাদের সবাইকে বোকা বানালো। তো তোমাদের মনে হয় আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো? না, এটা টাকার গরম দেখাচ্ছি না, বলতে গেলে আবার বলবে মন্দিরা টাকার গরম দেখাচ্ছে, না টাকার গরম দেখাচ্ছি না। তোমাদের মনে হয় আমি সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস কিনবো? যাই হোক, যখন আকাশদের বাড়িতে গিয়ে গাড়ি কেনার আলোচনা করছিলাম আকাশের সাথে, তখন আকাশ আমাকে বলেছিল যে পিসি, নতুন গাড়ির দাম কিন্তু অনেক হয়ে যাবে, 6-7 লাখ 8 লাখ এরকম কাছাকাছি দাম চলে যাবে কিন্তু নতুন গাড়ি কিনতে গেলে। তো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে পারো, কোনো মানে কিচ্ছু প্রবলেম থাকবে না, কেউ বুঝতেও পারবে না যেটা নতুন না পুরনো। সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে পারো, তোমার 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে কিন্তু ভালো সেকেন্ড হ্যান্ড গাড়ি হয়ে যাবে। 2 লাখ টাকা দিলে তো কোনো কথাই নেই, 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যেও সেকেন্ড হ্যান্ড গাড়ি খুব ভালো হয়ে যাবে। তো আকাশ আমাকে বলেছিল, তো আমি তখন আকাশকে বললাম যে আকাশ, নতুন গাড়ির যে ইমোশান, নতুন গাড়ি কেনার বা নতুন গাড়িতে বসার, নতুন গাড়ি যে সোমনাথ চালাবে তার যে একটা ইমোশান, সেটা আমি সেকেন্ড হ্যান্ড গাড়িতে খুঁজে পাবো না। আকাশ বলল যে পিসি, এইটা একদম বাস্তব কথা বলেছো, এইটা বাস্তব কথা বলেছো। কারণ দেখো, সেকেন্ড হ্যান্ড গাড়ি যেটা কিনবো সেটা তো আমার ইমোশান না, সেটা তো অন্য কারোর ইমোশান আছে তার মধ্যে, তাই না? যে মানুষটা সেই গাড়িটা প্রথম কিনেছিল, সে কতটা ইমোশনালভাবে গাড়িটার প্রতি তার ভালোবাসা ছিল, সেটা তো যার গাড়ি আছে এখন সে বুঝতে পারবে, বা যে কিনেছে, আমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না যে নতুন গাড়ির প্রতি কী ইমোশন থাকে। তো একজন তো কিনেছিল, এবার সে নিশ্চয়ই, প্রবলেম না হলে মানুষ কোনো কিছু বিক্রি করে না, কোনো কারণবশতই সে সেটা বিক্রি করেছে, কোনো প্রবলেমে বিক্রি করেছে। কেউ হতে পারে টাকার দরকারে বিক্রি করেছে, কেউ হতে পারে বাড়ির কারোর অপারেশন বা চিকিৎসার কারণে বিক্রি করেছে, বা কোনো, হ্যাঁ, এমনিও নতুন গাড়ি কেনার শখ হয়েছে তাই পুরোনোটা বিক্রি করে দিয়েছে, সেটাও হতে পারে। বিনা কারণে কোনো প্রবলেম ছাড়াই এমনি শখবশত বিক্রি করে দিয়েছে, তাও হতে পারে। বা হয়তো সে চোখের জল ফেলেছে, হয়তো কাঁদতে কাঁদতে বিক্রি করেছে, যেমন আমি করেছিলাম। আজ থেকে কত বছর আগে জন্মভিটেটা বিক্রি করেছিলাম, জন্মভিটেটা আমি চোখের জল ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে বাড়িটা বিক্রি করেছিলাম।
তো হতেও তো পারে যে যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড বিক্রি হচ্ছে মার্কেটে সেই গাড়িটা কেউ একজন চোখের জল ফেলতে ফেলতে বিক্রি করে গেছে। তো সেই গাড়ি যখন আমরা চালাবো, আমরা তো আমার মনের মধ্যে বারবার করে এটাই হতো যে কি জানি বাবা কে বিক্রি করেছে, কার হাতে ছিল, কে কিনেছিল এই গাড়িটা প্রথম, সে কতটা না জানি হয়তো কান্নাকাটি করেছে গাড়িটা বিক্রি করার সময়। তো এরকম মনে হয়, প্লাস ইমোশন তো থাকেই না, নতুন গাড়ির প্রতি যে একটা আলাদা ব্যাপার, একটা আলাদা ইমোশন থাকে। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাব কেন আমি? তো আকাশকে বললাম, আকাশ বললো তাহলে দেখো পিসুমশাইয়ের সাথে কথাবার্তা বলো, ডিসিশন নাও কি করবা। তারপরে বাড়িতে এসে সোমনাথের সাথে বসে অনেক আলোচনা করেছি, অনেক কথাবার্তা বলেছি। তো দুজনে মিলে ডিসিশন নিয়েছিলাম যে আমরা নতুন গাড়ি কিনবো। তাতে যদি আমার মানে লোন বুনতে হয়, আমি লোন বুনতেও রাজি আছি। গোল্ড লোন নিয়েছিলাম আমরা, তোমাদেরকে কিছুই বলিনি, কিছুই দেখাইনি যে আমি কি কি জিনিস আমার ঘর থেকে বের করে গোল্ড লোন দিয়েছি। সেটা বাড়ির লোক জানে, ছোটো মা, আমার ননদ, আমার মা, আমার হাজব্যান্ড, এরা সবাই দেখেছে আমি কি কি গয়না বন্ধক দিয়েছিলাম। সেগুলো তোমাদেরকে আমি এখন কিচ্ছু বলতে চাই না, আমি যখন ফিরিয়ে আনতে পারবো তখন তোমাদেরকে দেখাবো। ওই জন্যই বলছিলাম যে কয়েক মাস পর তোমরা জানতে পারবে, বা বছরের শেষে গিয়ে জানতে পারবে সব কিছু। বলছিলাম না গাড়ি কিনতে যাওয়ার দিনকে, মনে করে দেখো। যাই হোক, তো গোল্ড লোন নিয়েছিলাম কারণ আমি আর সোমনাথ আলোচনা করেছিলাম যে যতটাই ইয়ে হোক আমরা নতুন গাড়িই নেব, সে আমাদের যা হয় হবে, আমরা লোন টানবো, কিন্তু নতুন গাড়িই হয়। পুরনো গাড়ির সেকেন্ড হ্যান্ড গাড়ি সে যতই চকমকে থাক, নতুন ইয়ে থাক, সেকেন্ড হ্যান্ডই হয়, আর নতুনই হয়। ঠিক আছে, তো আমরা কিন্তু নতুন গাড়ি কিনেছি। আর নাম্বার প্লেটের যে কথাটা বলছো সঙ্গে সঙ্গে দেয় না, সঙ্গে সঙ্গে তো দেয়নি তো নাম্বার প্লেট। ডাউন পেমেন্ট করে এসেছি, ডাউন পেমেন্ট করে আসার প্রায় 10 দিন, হ্যাঁ কাটায় 10 দিন পর গিয়ে আমরা পেয়েছি গাড়ি হাতে। আমি তো প্রতিদিন ফোন করে যাচ্ছিলাম কবে হবে না, আর ওরা বারবার করে বলছে দাঁড়ান ম্যাডাম, গাড়ির নাম্বার প্লেট হতে একটু সময় লাগে, নাম্বার প্লেট হতে সময় লাগলো। তারপরে কি ইন্স্যুরেন্সের জন্য সময় লাগে, তারপরে কি লোন স্যাংশন হতে সময় লাগে, 14 বার করে বাড়িতে লোক আসে, সব কিছু দেখে যায়। একটু বাদে বাদে বলে ম্যাডাম ফোনে ওটিপি গেছে, এটা করুন, ম্যাডাম ফোনে ওটিপি গেছে। সোমনাথকে বলে দাদা আপনার ফোনে ওটিপি গেছে, মানে এই 10টা দিন ধরে সোমনাথের ফোনে আর আমার ফোনে যে কত ওটিপি এসেছে সে একমাত্র আমরাই জানি। তো যাই হোক, তো এটা আমাদের নতুন গাড়ি। আর এরপরেও যদি তোমাদের বিশ্বাস না হয়, কারোর মনে কোনো সংশয় থেকে থাকে, তাহলে আমরা গাড়ির কাগজও তোমাদেরকে দেখিয়ে দিতে পারি। নাম্বার প্লেটের যে নাম্বার, গাড়ির নাম্বার দিয়ে সার্চ করেও দেখতে পারো, সেখানে সোমনাথের নামই দেখাবে। ঠিক আছে, আর হচ্ছে আমি জানি এই বিষয়টা, মানে হ্যাঁ যেটা বলছিলাম যে তোমাদের যদি এরপরেও বিশ্বাস না হয় তাহলে বলো, কালকের ব্লগে আমি গাড়ির কাগজও দেখিয়ে দেবো। আর হচ্ছে আমি জানি বিষয়টা মানে কে রটিয়েছে। আমি গাড়ি কেনার পর এমন কোনো মানুষ নেই যে খুশি হয়নি। আমার সমস্ত মানে আমার পরিবার তো আছেই, তারা তো খুশি হবেই, আমার সমস্ত ভিউয়ার্স তো খুশি হবেই, কিন্তু সমস্ত দিদিরা, আন্টিরা, তারা এত খুশি হয়েছে, তাদের ভিডিওতে তাদের চোখ মুখ বলে দিচ্ছে যে তারা খুব মন থেকে খুশি হয়েছে, মন থেকে আশীর্বাদ করেছে আমাদের সবাইকে, তাদের সবার চোখ মুখ বলে দিচ্ছিল। তো যাই হোক, এবার যে খুশি হয়নি বা যে খুশি হবে না, যার রাগ হবে, যার মনের ভিতর থেকে জ্বলন হবে, খুশি হবে না, রাগ হবে, একমাত্র সেই তো কুৎসাগুলো রটাবে যে সেকেন্ড হ্যান্ড। আমি তো একজনকে রিপ্লাই দিলাম সেকেন্ড হ্যান্ড না, এটা 10 নম্বর হ্যান্ড। যাই হোক, তো যার রাগ হবে, যে খুশি হবে না, সেই কুৎসা রটাবে, স্বাভাবিক। আর এটা তার রটানোটাও স্বাভাবিক, তার পোল খুলে দিয়েছি তো তো এখন। যাই হোক, তো সেটাই বলছিলাম, এটা আমাদের নতুন গাড়ি। আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেন, সেকেন্ড হ্যান্ড কোনো কিছুই কখনো কিনবো না। কিনতে পারলে নতুনই কিনবো, আর যদি কিনতে না পারি তাহলে কিনবোই না। মানে নতুন কিনতে না হয় পারার, মানে কেনার ক্ষমতা যদি না থাকে, আমি তাহলে সেই জিনিসটা কিনবোই না, আমার তাও ভালো, কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনবো না। ঠিক আছে, কারণ ওই বাড়িটা বিক্রি করেছি তো, জন্মভিটেটা বিক্রি করেছি তো, তো যখন কিছু বিক্রি করি তখন বিক্রি করার সময় কত তো চোখের জল ফেলে বিক্রি করেছি সে একমাত্র আমিই জানি, মানে বাবা করিয়েছিল আমাকে দিয়ে। যাই হোক, তো তার জন্য সব কিছুর প্রতি মানুষের একটা ইমোশন থাকে।
কতটা প্রবলেমে পড়ে সে বিক্রি করে তার তো কোনো ঠিক ঠিকানা বা হদিশ আমরা জানতে পারবো না। যাই হোক, বললাম তোমাদেরকে এটা আমাদের নতুন গাড়ি, ঠিক আছে। তো আর গাড়ির ভেতরে দেখেই তো বোঝা যাচ্ছে। এবার হ্যাঁ আরেকটা কথা, ভালো কথা, অনেকে বলছে যে এটা শোরুম না, মানে আমি যেখান থেকে গাড়ি নিয়ে এসেছি ওটা গাড়ির শোরুম না। এবার যারা বলছে হয়তো তারা একটুখানি মানে অন্যরকম পরিবেশে থাকে, হয়তো কলকাতা, কল্যাণী, মুম্বাই, দিল্লি এসব জায়গায় হয়তো থাকে। এবার সেখানকার গাড়ির শোরুমগুলো নিশ্চয়ই একরকম দেখতে হবে। আমাদের রানাঘাটের শোরুম অন্যরকম। তো এবার রানাঘাট শোরুমের আশেপাশে যদি কিছু গাছ থাকে, কিছু ঘাস থাকে নিচে, তাহলে বলছে এটা নাকি এটা শোরুম না, এটা শোরুম না। তাহলে এখন কি করব? আমাদের রানাঘাটের সুজুকির শোরুমে যাব, গিয়ে পুরো শোরুমটা পুরো চত্বর ধরে ভিডিও করে তোমাদেরকে দেখাতে হবে কি বলো? তাহলে দেখাবো। বা শোরুমের ভেতরে গিয়ে কাউকে কি জিজ্ঞেস করবো অন ক্যামেরা যে দাদা এটা কি আপনাদের শোরুম নাকি এখানে আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি রাখেন? কি করব? অ্যাকচুয়ালি কিছুই করার দরকার নেই, কারণ সমস্ত দিদিরা আন্টিরা খুব ভালোবাসার সাথে জিনিসটা রেখেছে, খুব আশীর্বাদ করেছে, সবাই মেনেও নিয়েছে, সবাই খুব খুশি, অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু ওই ওই যে বললাম, যে খুশি হবে না, যার জ্বলন, যার রাগ, সেই তো কুচ্ছাটা রটাবে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। আর তোমরা কমেন্ট করে জানিয়ে দিও নতুন মানে গাড়ির কাগজ ফাগজ দেখতে চাও কি না, আর হচ্ছে কি দেখতে চাও, শোরুমে গিয়ে কিছু দেখতে চাও কি না, যা মন চাই কমেন্ট করো, ঠিক আছে। আমি আসলে আজকেই শো করতাম গাড়ির কাগজটা, আজকেই শো করতাম। সোমনাথকে খেতে বসেও বললাম যে গাড়ির কাগজ বের করো, আমি ভিডিও করব। তা সোমনাথ বলছে গাড়ির কাগজ তো গাড়ির ডিকিতে রয়েছে। বললাম যে যা তুমি নিয়ে আসো। বলছে যে আজকে আর হবে না, গাড়ি ঢুকিয়ে দিয়েছি গ্যারেজে, তো কালকে কালকে দেবো, তাই বলছে। বললাম তো আমাকে ভিডিওটা শেষ করতে হবে, আবার কালকে অবধি ঝুলিয়ে রাখবো, তাই ভাবলাম শেষই করে দিই, তোমাদেরকে মুখেই বলে যাই, ঠিক আছে। আর সেরকম হলে কালকে কাগজ দেখিয়ে দেবো। চলো আজকের মতো টাটা, সবাইকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।